শুরু করছি বাংলা বলছে। নিষিদ্ধ ড্রাগ ফেন্টানিলকে কেন্দ্র করে ট্রাম্পের ঘোষিত শুল্ক যুদ্ধের জবাব দিতে প্রস্তুত চীন, তৈরি কানাডাও। কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে ভারতের হয়ে সুর চড়াতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। উল্টে ট্রাম্পের ভয়ে দেশের শুল্ক নীতি নরম করতেও দেখা গেছে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে। ফলে প্রশ্ন উঠছে, মোদীজির কড়া জবাব কি শুধু দেশের বিরোধীদের জন্যই? আমেরিকাকে কোনো কড়া উত্তর দিতে পারবেন না বিশ্বগুরু? বিশ্বের দুই শীর্ষ শক্তির মধ্যে নতুন এক বাণিজ্য যুদ্ধের শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শুল্ক যুদ্ধ শুরু করেছেন, তবে এবার এই যুদ্ধের কড়া জবাব দিয়েছে চীন। আর কানাডাও পিছিয়ে নেই। কিন্তু কোথায় গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি কি আরেকটু দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মোকাবিলা করতে পারতেন না? শুধুই কি ট্রাম্পের কথায় মাথা নাড়ানো ছাড়া বিশ্বগুরুর আর কিছু করার ছিল না? ট্রাম্প জানিয়েছেন, ট্যারিফ যুদ্ধের মাধ্যমে তিনি নিষিদ্ধ ড্রাগ ফেন্টানিলের আমেরিকায় ঢোকা বন্ধ করবেন। ফেন্টানিল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে চীনের বিদেশ মন্ত্রক সাফ ঘোষণা করেছে যে যুদ্ধ চাইলে আমেরিকা, চীন প্রস্তুত। প্রশ্ন জাগে কিভাবে? কানাডা কিছুটা সাবধানে সমঝে হুঙ্কার দিলেও চীন সরাসরি অঙ্গীকার করেছে যে তারা শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় চীনা দূতাবাস জানিয়ে দিয়েছে, আমরা শেষ পর্যন্ত লড়াই চালাতে প্রস্তুত। এদিকে ভারত কেন এত নীরব? ফেন্টানিল সমস্যায় চীনের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ তো সামনে এসেছে, অথচ মোদী সরকার কিছুতেই ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে পারেনি। না, কেবল মুখে মিষ্টি কথা আর ডায়ালগ। যখন অন্য দেশ সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ জানিয়ে যুদ্ধের পথে হাঁটছে, তখন ভারত কি শুধুই ট্রাম্পকে তুষ্ট করতে ব্যস্ত? ট্রাম্পের ভয়ে হার্লে ডেভিডসনের ওপর শুল্ক এক ধাক্কায় কমিয়ে দিয়েছে ভারত। আমদানি করা ইলেকট্রিক গাড়ির ওপর শুল্ক 110% থেকে 15% নামানোর কথা ভাবছে সরকার। সবই ট্রাম্পের ভয়। আর ট্রাম্প যখন ওকে পাশে বসিয়ে ভারতের নামে একের পর এক কথা বলে যাচ্ছিলেন, তখন মোদিজি হাসছিলেন আর মাথা নাড়ছিলেন। কানাডা যেমন সরাসরি ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে, চীনও একইভাবে শক্ত অবস্থান নিয়েছে। কিন্তু ভারত, তারা কিছু বলবে কি? ফেন্টানিল সংকটের দায়ভার নিয়ে যে ঝগড়া চলছে, সেখানে কানাডা ও চীন তাদের অবস্থান পরিষ্কার করেছে। কিন্তু ভারত শুল্ক নিয়ে যুদ্ধে কেমন যেন আড়ালে চলে গেছে। বড় বড় বক্তৃতা দেওয়ার সময় মোদিজি আছেন, হাউডি মোদি, নমস্তে ট্রাম্পে ভারত আর বিশ্বগুরু আছেন। কিন্তু আসল জায়গায় ভারত কখনো আমেরিকার এমন পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবে? কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য, এবং আরেক বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। আমি প্রথমে বিমলদার কাছেই আসি। বিমলদা, নরেন্দ্র মোদীর এই দ্বিতীয়বারের এই মেয়াদ, যার কয়েক মাস মাত্র অতিক্রান্ত আনুষ্ঠানিকভাবে, হ্যাঁ তৃতীয়বারের, ডোনাল্ড ট্রাম্পের, নরেন্দ্র মোদী না, মাফ করবেন, ডোনাল্ড ট্রাম্পের যে দ্বিতীয়বারের যে এই মেয়াদ, সেখানে কোথাও নরেন্দ্র মোদী তিনি কিছুটা হলেও কি সমঝে চলছেন? মানে সেভাবে তো তাকে দেখা যাচ্ছে না, ডিফেন্সিভ। আমরা যদি দেখি যে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো, পায়ে শিকল বেঁধে ফেরত পাঠানো থেকে শুরু করে এই শুল্ক যুদ্ধ, প্রতি ক্ষেত্রে এখনো পর্যন্ত ভারতের যে প্রতিক্রিয়া, সেটা অনেকটা ডিফেন্সিভ না? না, প্রথম কথা, আপনি যদি বয়ানবাজি পছন্দ করেন তাহলে বয়ানবাজি নেই ভারতের। কিন্তু ভারতের বাণিজ্য নীতি, বিদেশ নীতি যা যা ছিল তাই আছে এবং আগামী দিনে তাই থাকবে। হ্যাঁ, আপনি যদি চান আপনার আলোচনার খোরাকের জন্য নরেন্দ্র মোদী 4টে বয়ান ঝাড়লেন, আমরা বেশ গরম গরম কথা বললাম, তারপরে আবার সুর করে সব মেনে নিলাম। প্রধানমন্ত্রী তো গরম গরম কথা বলেন না, না, সেটা আপনার মনে হয়, বলেন না, সেটা আপনার মনে হয়, তাই আমাদের সেটা মনে হয় না। যেখানে প্রয়োজন নিশ্চয়ই তিনি কঠোর কথা বলেন, কিন্তু বিদেশ নীতি এবং বাণিজ্য নীতি, আভ্যন্তরীণ নীতির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে এবং সেভাবেই চলতে হবে। একটু আগে আপনারা, মানে কয়েকদিন আগে আপনারা দেখিয়েছিলেন না
যে ইউক্রেনের ভলোডোমির জেলেনস্কি গিয়ে ওখানে 4 কথা শুনিয়ে দিয়ে এলেন, বাড়ি ফিরে আবার ইউরোপের দেশগুলো বললো গিয়ে মিটিয়ে নাও, আবার বলছেন আমি আপনার সঙ্গে মেটাবো, ডোনাল্ড ট্রাম্পকে ফোন করা শুরু করেছেন। জেলেনস্কি আর নরেন্দ্র মোদী তো এক না, আমরা দেখেছি নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প একে অপরকে তাদের মধ্যে আমরা মাঝে মাঝে আমরা দেখি যে তাদের মধ্যে হাগ করার অর্থাৎ আলিঙ্গন করার ছবি সেটা উঠে আসে। হাউডি মোদি আমরা দেখেছি, নমস্তে আপনাদের আপত্তি থাকলে বলুন, আলিঙ্গনে একেবারেই আপত্তি নেই। আমি তাহলে বলি, এবার আমাকে বলতে দিন একটু। সেটা হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ডাইনামিক্সটা বুঝতে গেলে শুধু ডোনাল্ড ট্রাম্পকে বুঝলে হবে না, ডোনাল্ড ট্রাম্পকে তো বুঝতেই হবে। এখন গোটা পৃথিবীর চোখে ডোনাল্ড ট্রাম্প একেবারে হয়তো তার মানসিক স্থিরতা নেই, সে আজ একটা কথা বলে কাল একটা কথা বলে, রাশিয়াকে বলে জেলেনস্কিকে বলে এক্ষুনি রাশিয়ার সঙ্গে মেটাও, পরের দিন রাশিয়ার বিরুদ্ধে বলে পুটিনকে বলে তোমার বিরুদ্ধে আমি আরোপ করব, বাণিজ্য ঘিরে দেবো তোমার, ফলে ট্রাম্প এই করতে অভ্যস্ত। কিন্তু একটা জিনিস তো আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প, অ্যান্ড he was elected by the people of the United States of America। সেখানে আপনি আমি কিচ্ছু করতে পারি না, তিনি ওখানে থাকবেন আগামী 4 বছর। যে মার্কিন যুক্তরাষ্ট্রের টোটাল ইকোনমি সাইজ $30.337 ট্রিলিয়ন, বিশ্বের 1 নম্বর জিডিপি র্যাঙ্কের দেশ, আমরা কোথায়? যথেষ্ট বেড়েছি, তারপরেও আমরা $4.5 ট্রিলিয়ন পেরোতে পারিনি এখনো। $5 ট্রিলিয়ন কথা ভাবছি, ভাবতে তো হবে, বাস্তব বিদেশ নীতি বাণিজ্য নীতি ভাবতে হবে না। আমি লাগিয়ে দেবো ট্রাম্পের সঙ্গে বয়ানবাজি, তারপর আমার ইকোনমি যখন ধসে যাবে আপনি এখানে 5টা মিটিং করতে শুরু করবেন, আলোচনা করতে শুরু করবেন যে আপনি এসব করে ইকোনমিটাকে ধসালেন কেন। আমার আলোচনা যে এত ইম্পর্টেন্ট নরেন্দ্র মোদির বিদেশ নীতি, মানে আমি আপনাকে সিম্বলাইজ করছি, আপনার মতো আরো তো হাম্বলড হলাম না, আপনার মতো আরো অনেক টেলিভিশন চ্যানেল বা সোশ্যাল মিডিয়া রয়েছে যারা এই আলোচনাগুলো করে। আমি পরিষ্কার কতগুলো কথা বলি, আপনি এগুলো কেন দেখতে পেলেন না যে ইতিমধ্যে চীন ভারতের কাছে বারবার রিকোয়েস্ট পাঠাচ্ছে তোমার সঙ্গে আমরা বসবো এবং বাণিজ্য বাড়াবো। ভারতের প্রধানমন্ত্রী আর 2 মাস পরে ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছেন, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি হবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, ডোনাল্ড ট্রাম্প 4 বছর আগে যখন ছিলেন, 8 বছর আগে যখন নির্বাচিত হয়েছিলেন, তারপর পরপর 4 বছর ছিলেন, সেই সময় ভারতের বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন যে রাশিয়া থেকে S-400 ট্রাম্প মিসাইল যদি কেন আমি তোমার বিরুদ্ধে অমুক চাপাবো, রেস্ট্রিকশন চাপাবো ইত্যাদি ইত্যাদি। ভারত কোনো কথা শোনেনি, ভারত কিন্তু S-400 ট্রাম্প এয়ার ডিফেন্স মিসাইল কিনেছে রাশিয়ার কাছ থেকে। আমি বাণিজ্যের দিকটা বুঝলাম, আপনি যেটা বলছেন যে বাণিজ্যের কথা মাথায় না রেখে শুধুমাত্র আপনার কথা মতো কোটানকোট বয়ানবাজি করা সঙ্গত না, আমি বাণিজ্যের দিকটা ছেড়ে দিলাম। জাস্ট 2 দিন আগে কাঠমান্ডুতে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে, পায়ে শিকল ছিল না, অথচ আমরা দেখেছি অমৃতসরের মাটিতে গত বছর ঠিক 1 মাস আগে যখন অবৈধ অভিবাসীদের নিয়ে বিমান অমৃতসরের মাটি ছোঁয়ে, তখন পায়ে শিকল ছিল, বেড়ি ছিল, সেটা নিয়ে স্ট্রং অবস্থান কি আমরা দেখেছি ভারতের বিদেশমন্ত্রী ইতিমধ্যেই সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেছেন। আমি জানি না এই তথ্যটা আপনি জানেন কিনা, আমি আপনাকে বলে দিচ্ছি। সব দেশের কতগুলো স্ট্যান্ডার্ড প্রসিডিওর থাকে, প্রোটোকল থাকে। আমরা কখনো আমার দেশের লোক বাইরে গেলেও সেই লোকগুলোকে সমর্থন করি না যারা গেছে বেআইনিভাবে গেছে, আমার দেশ থেকে টাকা পয়সা তুলে বেআইনিভাবে ওই দেশে গেছে। দ্যাট ডাজ নট মিন যে তাদের হাতে পায়ে শিকল পরে পাঠাতে হবে, সেটা সমর্থন করা হয়নি, কেউই সমর্থন করেনি। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে ভারতের বিদেশ মন্ত্রী এটা নিয়ে কথা বলেছেন, এবং এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের যদি পাঠায় আদৌ এইভাবে পাঠাবে না এইটুকু আশা করা যায়। কারণ ইনিশিয়ালি আমেরিকা সব দেশেই এই কাণ্ডটি করেছিল, পরবর্তীকালে আমেরিকা নিজেই বলেছিল যে প্লেনে করে পাঠাচ্ছি, সেখানে যদি শেষ করে একটা লাইনেই শেষ করব। হঠাৎ করে লোকগুলো বিদ্রোহী হয়, আমরা সামলাবো কি করে, গুলি চালিয়ে মারবো ওদের, সুতরাং ওদের আমাকে কন্ট্রোলে আনতেই হবে। পরে গোটা পৃথিবীতে যখন এটা নিয়ে আলোচনা শুরু হলো, আমেরিকা আস্তে আস্তে তার গলা নামাতে শুরু করেছে। সুতরাং আমার এটাই বক্তব্য যে ভারতের মতো একটা দেশ যেখানে প্রধানমন্ত্রী, তিনি সত্যি তো সাম্প্রতিক অতীতে যদি আমরা দেখি একাধিক ক্ষেত্রে, যেটা আপনাদের তরফ থেকেও যেটা দেখানো হয়েছে, পোর্ট্রে করা হয়েছে যে নরেন্দ্র মোদী তিনি একটা বিশ্ব নেতার ভূমিকা, সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাহলে এই যে
অবৈধ অভিবাসী প্রশ্নে তাদের শিকল পরিয়ে ফেরত পাঠানোর প্রশ্নে আপনার কথা মতো আমেরিকা যে মাথা নত করতে বাধ্য হলো, সেখানে আমাদের প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা থাকলো না। ভূমিকা নেই আপনি বললেন কি করে? না, আপনি তো বললেন কি করে? আমি তো বলছি ভারতের বিদেশ মন্ত্রী সেটা নিয়ে অলরেডি কথা বলেছেন। সব ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী এত খেলো নন যে সব ব্যাপারে তাই কথা বলতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলে একজন জিনিস রয়েছে ভারতবর্ষে, তিনি কথা বলেন এসব বিষয়ে, তিনি এ বিষয়ে কথা বলেছেন এবং গোটা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যেখানে পাঠাচ্ছিল, এমনকি ভেনিজুয়েলাতেও তারাও ক্ষুব্ধ হয়েছে যে এইভাবে পাঠাবেন না। আমেরিকা তার কথার উত্তর দিয়েছে, আবার তারা পাল্টা বলেছে। আস্তে আস্তে আমেরিকা তার সিদ্ধান্ত বদলাচ্ছে। সুতরাং আপনি যদি চান যে বয়ানবাজি চলবে, সরি, বয়ানবাজি ভারতের বর্তমান যারা বিদেশ নীতি নির্ধারণ করে তারা করেন না, তারা কাজে বিশ্বাস করেন। আপনারা কি চান? বয়ানবাজি? দেখুন, আমরা কি চাই তার থেকে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে, পূর্বতন প্রধানমন্ত্রী যিনি প্রয়াত হয়েছেন মনমোহন সিং, তিনি কি বয়ানবাজি করতেন? তার বিরুদ্ধে তো বরং নীরব থাকার অভিযোগ, অনেক কথা হয়েছে। আমার একটা হিন্দি গান মৌপিয়া এই মুহূর্তে জাস্ট মনে পড়ে যাচ্ছে, গেয়েও শোনাতে পারেন? না না, গেয়ে শোনাবো না। দুশ্মন না করে দোস্ত নেও কাম কিয়া হ্যায়, দুশ্মন না করে দোস্ত নেও কাম কিয়া হ্যায়। ভাবুন, যে প্রধানমন্ত্রী বয়ানবাজি করতে চান না, যে প্রধানমন্ত্রী এত খেলে হতে চান না বিমলবাবুর কথা অনুযায়ী, যে যেখানে সেখানে উনি যা তা বলে দিতে পারেন, সেই প্রধানমন্ত্রী প্রোটোকলের বাইরে গিয়ে, ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকার নির্বাচনী জনসভাতে গিয়ে বলছেন আপকি বার ট্রাম্প কি সরকার। তা সেই ওনার দোস্ত সেই কাজটা করে দিয়েছেন যেটা দুশ্মন করে না। $200 কোটি ভারতবর্ষের নির্বাচনকে প্রভাবিত করার জন্য তিনি দিয়েছেন মোদী সরকারকে, আমেরিকা দিয়েছে, তিনি ফাঁস করে দিয়েছেন। এইবার প্রশ্নটা হচ্ছে কোন জায়গাটায়। শুনুন, এই অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যাপার, কানাডা বলেছিল আমরা জাহাজ পাঠাবো, আমরা আমাদের লোক ফেরত আনবো। কাঠমান্ডু, আপনারা একটু আগে আপনি যেটা বলছিলেন আমি বলতে চাইছিলাম, তাদের হাতে পায়ে নেই বেরি, কে অন্যায় করেছে কে অন্যায় করেনি পরের কথা, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, আর প্রধানমন্ত্রী চুপ, কারণ তার বন্ধু তার নাকে ঝামাটা ঘষে দিয়েছেন। একটা ব্যাপার ছিল এখানে, বিমলদা জানবেন, আমি খুব অবাক হয়ে গেলাম এই শুল্ক যুদ্ধ নিয়ে বলতে এসে শুল্ক যুদ্ধ বাদ দিয়ে বিমলদা সব বলে ফেললেন। অথচ বিমলদা ব্যাপারটা খুব ভালো বলতে পারতেন। নর্থ সাউথ কনফ্লিক্ট, সাউথ নর্থ কনফ্লিক্ট যেটাকে বলে, সাউথটাকে আমরা ডেভেলপিং কান্ট্রি আর নর্থটাকে ডেভেলপড কান্ট্রি, এই যে কনফ্লিক্টটায়, এই কনফ্লিক্টে নেহরুবিয়ান সময় থেকে একটা ব্যাপার ছিল যে এই আমেরিকা কিছু গ্রেস দিত। আমরা এই মুহূর্তে 9th লার্জেস্ট বিজনেস পার্টনার আমেরিকার। এখন এই গ্রেসের জায়গাটা উঠে গিয়ে যদি ইকুয়ালাইজারের জায়গাটা চলে আসে মৌপিয়া, কি ভয়ানক ক্ষতি হবে, এবং ভয়ানক ক্ষতিটা কোন কোন জায়গায় হবে, যেটা আমাদের দেশের ওষুধ, অটোমোবাইল, মেডিকেল ডিভাইস, টেক্সটাইল, জেমস অ্যান্ড জুয়েলারি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নট অনলি দ্যাট, আরেকটা, এই যে আনএমপ্লয়মেন্টের রেট, বিগত স্বাধীনতার 47 বছর পরে এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট রেট সব থেকে বেশি 8.9। এইটা যদি ঘটে যায়, ইকুয়ালাইজারের জায়গাটা যদি ঘটে যায় আমেরিকার কথা অনুযায়ী, তাহলে আরও 2% ইনক্রিজ করবে, অর্থাৎ প্রায় 12% চলে যাবে। এবং এই সব কিছু হচ্ছে মোদী সরকারের ব্যর্থ পররাষ্ট্রনীতির জন্য। 1 মিনিট, একটা কথা শুধু অ্যালাউ করবো, সকলে ইন্দিরা গান্ধী হতে পারে না, যে আমেরিকার চোখে চোখ রেখে 7ম নৌবহরকে ফিরে যেতে বাধ্য করেছিল বঙ্গোপসাগরের উপকূল থেকে। তা একজনই হন ইন্দিরা গান্ধী, একটাই হয় কংগ্রেস, সকলে সেটা হতে পারে না। সুমনদা, দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নীরবতা, সেটাকে যেভাবে ব্যাখ্যা করছেন বিমলদা। দেখুন, বিমলদা বা বিজেপি যেটা বলছেন, আমি বিজেপির বক্তব্য হিসেবে ধরব, যদি তারা জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যবহারে উল্লসিত হন, তাহলে আমি ভারতীয় হিসেবে লজ্জিত হব। অশোকদা কংগ্রেসের তরফে ইন্দিরা গান্ধীর কথা বলেছেন, আমি অটল বিহারী বাজপেয়ীর পরমাণু পরীক্ষার কথা মনে করাব। আমরা সেই ভারতবর্ষ যারা আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতাম। এবার নরেন্দ্র মোদীর ভারতবর্ষ এবং তার দল বিজেপি যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে হাঁটু গেড়ে বসে, তাহলে সেটা তাদের সমস্যা, সেটা ভারতীয় হিসেবে আমার সমস্যা নয়। এটা তো সত্যিই লজ্জার যে অন্য দেশের নাগরিকরা কিভাবে ফেরত আসছে আর আমাদের নাগরিকদের কিভাবে ফেরত আসছে। আমি যখন আলোচনা করছি তার কয়েক ঘন্টা আগে মার্ক কার্নি কানাডার নতুন নেতা নির্বাচিত হয়েছেন, তিনি ট্রুডোকে রিপ্লেস করবেন। আমি তার ভাষণ শুনছিলাম। দলের দায়িত্ব নেওয়ার পরে এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তিনি প্রথম কথাটা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যেন না ভাবেন যে কানাডা ওনার বংশবৎ, বা কানাডার সবাই গিয়ে ওনার পায়ে সেলাম ঠুকবে, বা কানাডা আমেরিকার 51তম রাজ্য হয়ে যাবে। এবং এবার একটা দুর্ভাগ্য, আবার আমি বলছি দুর্ভাগ্য, যে ইন্দিরা গান্ধী আমেরিকার চোখে চোখ রাখে কথা বলতে পারতেন,
যে অটল বিহারী বাজপেয়ী আমেরিকাকে উড়িয়ে দিয়ে নিজের পরমাণু পরীক্ষা করতে পারতেন, সেই আমেরিকার জেলেনস্কির সঙ্গে ব্যবহারকে আজকে বিজেপি চ্যাম্পিয়ন করছে। একটা জেলেনস্কি যেমনই হোক, একটা ইন্ডিপেন্ডেন্ট দেশের প্রেসিডেন্ট, তাকে ওই ধমক টমক ইত্যাদি যদি বিজেপির কাছে আদর্শ কূটনীতি হয়, তাহলে তো খুব দুঃখের বিষয় আছে, তাহলে আমাদের অনেক কিছুর জন্য আরও অপেক্ষা করতে হবে। আর যদি আপনি বেসিক্যালি ট্রাম্পের ট্যারিফে ধরেন, আপনার আগের দিন আলোচনা করেছিলেন যদি ইন্ডিয়া 0 ট্যারিফ করে দেয় আমাদের কার ইন্ডাস্ট্রিতে, মানে বিদেশ থেকে কার 0 ট্যারিফে এক্সপোর্ট করা যাবে, তাহলে কিন্তু আমাদের দেশে এতদিন ধরে টাটা মাহিন্দ্রারা যে কার তৈরি করলো তার কি হবে, তাহলে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের কি হবে? এই সব কিছুর কোনো উত্তর নেই, এবং উত্তর নেই বলেই এই পুরো আত্মসমর্পণটাকে অসহায় দেখা যাচ্ছে। আমি এখানে সম্বিতের কাছে আসবো। সম্বিত, সত্যি কি তুমি মনে করো যে আসলে গত দেড় মাসের কিছুটা বেশি সময়ে ডোনাল্ড ট্রাম্পের সরকার সম্পর্কে ভারতের যে অবস্থান, বিশেষ করে অবৈধ অভিবাসী ইস্যুতে, বিশেষ করে এই শুল্ক সংক্রান্ত ইস্যুতে, সেটা আসলে নীরব আত্মসমর্পণ নাকি খুব বড় কূটনীতির কোনো ঘুঁটির খেলা তার মধ্যে রয়েছে? কূটনীতি অবশ্যই রয়েছে, এবং কূটনীতি এরকম ভাবেই করা উচিত আদর্শগতভাবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সবকিছু ঘেঁটে দিচ্ছেন। তিনি যেভাবে কূটনীতি করছেন, যেটা জেলেনস্কির কথা আমরা একটু আগে বলছিলাম, সেভাবে তো কূটনীতি আমরা কাউকে করতে দেখিনি। বা আমরা যেটা ভাবছি যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী খুব বন্ধুত্ব তাদের মধ্যে, এবং সেই বন্ধুত্বের কারণে ভারতবর্ষকে অনেক রকমের ছাড় দেবেন, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর কথা শুনে আবার গদগদ হয়ে উঠবেন ইত্যাদি ইত্যাদি, এইসবগুলো হচ্ছে আমাদের রেটরিকের মধ্যে আমরা দেখতে পাই যে ডোনাল্ড ট্রাম্প কারোর বন্ধু নয়, নরেন্দ্র মোদীও কারো বন্ধু নয়। যেটা আসল বিদেশ নীতি বা এই ধরনের বাণিজ্য নীতি ঠিক করে, সেটা হচ্ছে দেশের স্বার্থ। দেশের স্বার্থ রক্ষার জন্য ডোনাল্ড ট্রাম্প যা যা করছেন এখন সেটা করছেন। আমার ধারণা শুধু দেশের স্বার্থ নয়, ডোনাল্ড ট্রাম্প চাইছেন তার যে সহযোগীরা রয়েছে, যেমন মনে করুন ইলন মাস্ক, যেমন মনে করুন আর যেসব শিল্পপতিরা ওখানে রয়েছেন, যারা টেক জায়ান্টের মালিক এবং টেক জায়ান্টের মাথায় বসে রয়েছেন, তাদের নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটা অলিগার্কি তৈরির চেষ্টা করছেন বা অলরেডি করে ফেলেছেন, এবং তার কাছে ভারতবর্ষ কিভাবে ডিল করবে সেটা তারা বুঝতে পারছেন না। কাজেই নরেন্দ্র মোদী রেটরিক দিয়ে যে ডোনাল্ড ট্রাম্প আমার বন্ধু, ডোনাল্ড আমার বন্ধু ইত্যাদি ইত্যাদি বলে কিছুই যে হয় না, সেটা আমরা গত 1 মাসে দেখেছি। এই কিভাবে ইউএসএ টাকা আসছিল সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে মন্তব্য, নরেন্দ্র মোদীর সামনেই বিভিন্ন ধরনের মন্তব্য, তাতেই বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না। একটু আগে আমরা অটোমোবাইল সেক্টরের কথা বলছিলাম, ইলন মাস্কের টেসলা কোম্পানি, তারা চাইছে ভারতবর্ষের মার্কেটটাকে ধরার জন্য, যেটা এখনো তারা করে উঠতে পারেনি। এবং আপনি দেখবেন হয়তো সেটাও হতে পারে যে ভারতবর্ষে যদি আপাতত অটোমোবাইল সেক্টরের ইম্পোর্টের ক্ষেত্রে শুল্ক কমিয়ে দেয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প হয়তো একটু চুপ করে যাবে না। কারণ ইতিমধ্যেই ভারত এবং আমেরিকার মধ্যে একটা দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা রয়েছে, সেই নিয়ে নেগোসিয়েশন চলছে। পীযূষ গোয়েল গিয়েছিলেন কয়েকদিন আগেই, ঘুরে এসেছেন, গত সপ্তাহে ঘুরে এসেছেন আমেরিকা থেকে। এই বছরের শেষে সেইটা হওয়ার কথা। কাজেই এইগুলো হচ্ছে দড়ি টানাটানির ব্যাপার। ভারতের অসুবিধা যেটা, সেটা হচ্ছে ভারত এখনো কারোর সঙ্গে এই ট্রেড ডিলটা ঠিক মতো করে উঠতে পারেন না। তো এখন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে করে উঠতে পেরেছেন না, ইউকে এর সাথে করে উঠতে পেরেছেন আফটার ব্রেক্সিট, না কোয়াড কাজ করছে, না এসসিও সাংহাই কোঅপারেট অর্গানাইজেশন কাজ করছে। কাজেই কোনো দিকেই ঠিকভাবে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি করার যে সম্ভাবনা ভারতের হাতে ছিল এবং ইউএস এর প্রতি নির্ভরতা কমানোর একটা সুযোগ যে ভারতের কাছে ছিল, সেটাও কিন্তু সঠিকভাবে ইমপ্লিমেন্টেড এখনো হয়নি, যার জন্যই নরেন্দ্র মোদী এখনো ব্যাকফুটে বলে আমার মনে হয়। এবং আমি আসবো এই প্রশ্নে, সুমনদাও রেসপন্ড করতে চান, আমি সুমনদার কাছেও আসবো, বিমলদাও রেসপন্ড করতে চান, আসবো। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। মার্কিন শুল্ক নীতির পাশাপাশি অভিবাসন নীতি নিয়েও আগ্রাসী অবস্থান ট্রাম্পের। তবে ভারতের অবস্থান যে কে সেই। শুল্ক নীতির জেরে যেমন সমস্যায় দেশ, তেমনি বিদেশের মাটিতে ফেরত পাঠানোর আতঙ্কে ভুগছেন শিক্ষার্থীরা। স্বপ্নের কথা ভুলে আপাতত অন্য দেশে ঠিকানা খুঁজছেন তারা। তবে সেদিকে নজর নেই মোদিজির। মুখে কুলু পেটে আন্তর্জাতিক সফরে বক্তৃতা দিতে তিনি ব্যস্ত।
প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে 2 এপ্রিল থেকে তিনি প্রতিটি দেশের উপর একই পরিমাণ শুল্ক আরোপ করবেন, যা তারা আমেরিকার উপর আরোপ করেছে। Tariffs massive. You can't even sell anything into India. It's almost restrictive. It is restrictive. You know, we do very little business inside. They've agreed, by the way, they want to cut their tariffs way down now because somebody's finally exposing them for what they do. আর এরই মধ্যে ভারত তাদের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা চালাচ্ছে, যেন ব্যবসায় কোনো বিশাল বিপর্যয় না ঘটে। ভারতের বিদেশ মন্ত্রীর বক্তব্য শুনেও অবাক হতে হয়। তিনি বলেন, আমাদের আলোচনা চলছে, তবে এখনই কিছু বলা যাবে না। ভেতরের আলোচনা, বাইরের শুল্ক, কোনটা আসল সত্যি? যদি আমেরিকা এভাবে ভারতকে চ্যালেঞ্জ করে, তাহলে ভারতের অবস্থান কি শুধুই সমঝোতার পথে হাঁটা? এমনকি অভিবাসী ইস্যুতেও চুপ ভারত। মোদিজি চুপ থাকার বিশ্ব রেকর্ডটা কি এবার গিনেসে পাঠাবেন? ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ফলে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থীর স্বপ্ন এখন ধূলিসাৎ। আমেরিকায় পড়তে যাওয়া শিক্ষার্থীরা শুধু যে আর্থিক সংকটে পড়েছেন তাই নয়, তারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি ব্যস্ত অন্য কিছুতে। F1 ভিসাধারী শিক্ষার্থীরা সাধারণত পড়াশোনার সঙ্গে সঙ্গে সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারেন, কিন্তু অনেকেই বাড়তি আয়ের জন্য ক্যাম্পাসের বাইরেও কাজ করতেন। গ্যাস স্টেশন, রেস্তোরাঁ, খুচরো দোকানে কাজ করে টিকে থাকার যে সামান্য সুযোগ ছিল, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। কারণ আইসিএ কর্মীরা নাকি বিশাল তৎপর হয়ে উঠেছে। তারা সর্বত্র অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের ধরে নিয়ে যাচ্ছে, আর এতে আতঙ্কে কাঁপছে শিক্ষার্থীরা। এখন ক্যাম্পাসের বাইরে কাজ করলেই শিকল পড়তে হতে পারে। ট্রাম্প প্রশাসন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যে কঠোরতা দেখিয়েছে, তা দেখলে মনে হয় কোনো অপরাধীকে শাস্তি দিচ্ছে। হাতে হাত করা, পায়ে বেরি পরিয়ে বিমানে তোলা হয়েছে। আর নেপালের ক্ষেত্রে, আহা, ওদের ক্ষেত্রে যেন অন্য নিয়ম। চার্টার্ড বিমানে সম্মানের সঙ্গে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে মোদিজি, তিনি চুপ, একেবারে নিশ্চুপ। গুজরাটের সুপারম্যান তো বড় বড় বুক ফুলিয়ে কথা বলেন, কিন্তু এই ইস্যুতে একটাও শব্দ বের হচ্ছে না। আমেরিকার দাদাগিরির সামনে দেখেও 56 ইঞ্চির ছাতে নিয়ে নিশ্চুপ বসে থাকা কি নতুন কোনো কৌশল, নাকি বন্ধুত্বের নামে একপাক্ষিক আত্মসমর্পণ? ভারতীয় শিক্ষার্থীরা আর্থিক সংকটে থাক, চাকরির সুযোগ বন্ধ হোক, নিরাপত্তাহীনতায় থাকুক, মোদিজির তাতে কিছু যায় আসে না। তিনি ব্যস্ত আন্তর্জাতিক সফরে, বিদেশে বক্তৃতা দিতে। দেশের শিক্ষার্থীরা দিশেহারা হয়ে বিকল্প দেশ খোঁজার চিন্তা করছে, কিন্তু ভারত সরকার নীরব। শিক্ষার্থীরা যদি কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের দিকে ঝুঁকে পড়ে, আমেরিকা থেকে পালাতে গিয়ে বিপদের দিকে নিজেদের ঠেলে দেয়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তো মোদিজি এবার কি করবেন? আরো কতদিন চুপ থাকবেন, নাকি চুপ থাকার জন্য এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখানোর পরিকল্পনা করছেন? কলকাতা টিভি। বিমলদার কাছে আমার এখানে প্রশ্ন, যে যেখানে জাস্টিন ট্রুডোর উত্তরসূরি মার্ক কার্নি, তিনিও কঠোর বার্তা দিচ্ছেন আমেরিকাকে। তিনিও বুঝিয়ে দিচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতি করতেই পারেন, কিন্তু তার জন্য যদি অন্য দেশকে মাশুল দিতে হয়, তাহলে তার প্রত্যুত্তরটা পাওয়ার জন্য যেন ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত থাকেন। এই বার্তাটা তো আমরা দেখছি না ভারতের তরফ থেকে। আমি একটা কথা বলি, একটু আগে যে প্রতিবেদনটি দেখালেন, একেবারে একটা নেগেটিভ প্রতিবেদন আপনারা দেখিয়েছেন। আপনার কথা সেই নেগেটিভ ভাবনারই প্রতিধ্বনি আমি দেখতে পাচ্ছি। সে করুন, আপনারা কি করুন সেটা আমি বলতে পারি না। আমি শুধু একটা কথা বলি, আপনাদের তথ্য দিয়ে কথা বলি। ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে প্রচার করছিলেন, তখন থেকেই সকলে জানি উনি এলে এই কাণ্ডটি করতে পারেন। ভারত এবং আমেরিকার যে বাণিজ্যে ভারতবর্ষের সুবিধে অনেক বেশি, সেখানে আমেরিকার ক্ষতি হয় $3,98,000 কোটি। আমরা লাভে থাকি। তার কারণ আমরা তাদের ওপরে বেশ কিছু ট্যাক্স চাপাই, তাদের জিনিস ঢুকতে দিই না আমরা, বা ঢোকার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা করি। এখন ডোনাল্ড ট্রাম্প তার আগে বলেই দিয়েছেন যে দেশ আমার বিরুদ্ধে চাপাবে, আমি তার বিরুদ্ধে একই রকম চাপাবো ইত্যাদি, সেগুলো বলেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প এই কাজগুলো করেন, সকলেই জানে, করবেন, সেটাও আমরা জানি। তা আমরা সেই জন্য প্রস্তুত আছি কিনা, আমি আপনাদের কতগুলো কথা বলি। সেটা হচ্ছে, অতি সম্প্রতি নির্মলা সীতারামন পরিষ্কার বলেছেন যে আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছি। কেন? এর আগের টার্মে ডোনাল্ড ট্রাম্প এইরকম শুল্ক যুদ্ধ শুরু করেছিলেন, ভারতের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি।
এবারেও কিচ্ছু হবে না, এইটুকু অ্যাসিওর করা যায়। আপনারা যতই বলুন ডোনাল্ড ট্রাম্প কেন কথা বলছেন না, ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই আপনাদের কথা অনুযায়ী চলবেন না, সরি নরেন্দ্র মোদী কেন কথা বলছেন না, নরেন্দ্র মোদী তার সিদ্ধান্ত অনুযায়ী কথা বলবেন, তিনি তখন মিডিয়ার কথাই বলবেন, আমি শেষ করছি, উনি কংগ্রেসের কথাও চলবেন, নরেন্দ্র মোদী এটা স্লিপ অফ টাং, সেটা অসুবিধা হতেই পারে, সেটা আমাদের জায়গা বলিনি, তাহলে একই কথা বলার কি আছে। দ্বিতীয় কথা হচ্ছে নরেন্দ্র মোদী সরকার আরো একটা কাজ করছে, সেটা হচ্ছে যে ধরা যাক আমেরিকার যে দ্রব্য সেখানে যেগুলোর ওপর প্রচুর শুল্ক চাপানো আছে, কিছু কিছু ক্ষেত্রে শুল্কগুলোকে রেশনালাইজ করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ ভারতের বাণিজ্যকে বাঁচাতে গেলে ওটা করতে হবে। ধরা যাক মাস্ক ভারতে আসতে চাইছেন তার টেসলা গাড়ি নিয়ে, ভারতের একটা বিশাল বাজার আছে, ওটাও মাস্ক বুঝেছেন, কিন্তু আপনি দেখুন টেসলা গাড়ির যা দাম, ভারতের টাটা কোম্পানির গাড়ি কিন্তু তার চেয়ে অনেক কম দামে ভালো গাড়ি দেয়। টেসলা এলেও কিন্তু এখানে ভারতের টাটা কোম্পানির কোনো ক্ষতি হবে না। ঠিক যেরকম আপনি নেটটা ফেলুন, হার্লে ডেভিডসন এর আগের বারে তারা আসতে চেয়েছিল, ভারত সরকার তাদের বলেছে তোমরা শুল্ক ফাঁকি দিয়েছো, তোমাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, এবং তার উপরে ট্যাক্স চাপিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি ফোন করেছিলেন যে হার্লে ডেভিডসনকে আপনারা ঢুকতে দিন, ভারতবর্ষ ঢুকতে দেয়নি। কিন্তু তাই ভারতবর্ষ সব একেবারে সারেন্ডার করছে, কিচ্ছু করছে না। আপনারা যে প্রতিবেদন দেখালেন, এই প্রতিবেদনটা যারা তৈরি করেছেন করতেই পারেন, কিন্তু আরেকটু পড়াশোনা করে তৈরি করলে ভালো হতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই দেশের যে কি বলবো স্বার্থ নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন এবং যথেষ্টই তিনি চিন্তিত, স্বার্থ তিনি রক্ষা করবেন। লাস্ট লাইন দিয়ে কথা বলি যে ইন্দিরা গান্ধী নাকি বাধ্য করেছিলেন আমেরিকাকে ফিরে যেতে। আমি ইন্দিরা গান্ধীকে ছোট করছি না, কাউকে বড় করতে গেলে ছোট করতে হয় না, কিন্তু সেখানে সোভিয়েতও একটা তার নৌবহর পাঠিয়েছিল, এইটা খালি মনে করিয়ে দিলাম। আর পাকিস্তানের সঙ্গে এই জায়গাটাই বলতে চাইছিলাম আমি আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি বলুন উত্তরটাতে লাস্ট করি, বলুন। সেটা হচ্ছে পাকিস্তানকে একেবারে দুর্মুষ করার পরে অবশ্যই সেখানে ইন্দিরা গান্ধীকে তো বাজপেয়ী প্রশংসা করেছিলেন, কারণ সেই কোনো দলীয় মানেননি, মানে কোনো ছিল না। পরিষ্কার কথা বলি, 93,000 যুদ্ধবন্দী থাকার পরেও ইন্দিরা গান্ধী সিমলা চুক্তির মতো চুক্তি এটকি করেছিলেন ভারতের স্বার্থ বিসর্জন দিয়ে। ছেড়ে দিল সব আলোচনা গেলে, আপনি একবার আলোচনা করবেন, সে আমি একটা কথা। আচ্ছা এক করে আসবো সুমনদা। দেখুন, আমরা যেহেতু শুল্ক ছাড়া আরো অনেক জিনিস নিয়ে আলোচনা করছি, আপনাদের প্রতিবেদনে একটা বিষয় ছিল যে জয়শঙ্করকে লন্ডনে খালিস্তানিদের হাতে আক্রান্ত হতে হয়েছে, ইটস ভিজিবল। যদি তারপরে কেউ ব্রিটিশ বিভিন্ন সংবাদপত্র বা ব্রিটিশ গোয়েন্দা দপ্তরের কথা দেখে, তাহলে দেখবে একটা জিনিসের কথা খুব আসছে, সেটা হচ্ছে একটা 5I বলে বিষয় ছিল, যেটা আমেরিকা লিড করতো। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়া সবাই নিজেদের ইন্টেলিজেন্স শেয়ার করতো। এই ট্রাম্প জমানায় কেউ জানে না যে ইন্টেলিজেন্স আসবে কিনা, ঠিক আছে? তো আমরা বোধহয় নরেন্দ্র মোদীকে নিয়ে আলোচনা করছি না, যেটা আমরা আলোচনা করছি সেটা বিজেপি যেটা ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনা নিয়ে আলোচনা করছি, এবং তার খামখেয়ালিপনার সামনে আমরা কতটা নতজানু হচ্ছে নিয়ে আলোচনা করছি। তো আমরা যদি ডোনাল্ড ট্রাম্পকে আগেই মহান, ডোনাল্ড ট্রাম্পের সামনে জেলেনস্কিকে নতি স্বীকার করতে হবে এগুলো বলি, তাহলে যেটা ভুল করব সেটা হচ্ছে যে ভারত তো বিশ্বের অন্যতম বড় বাজার, সেই ভারতের নিজস্ব শক্তিকে ভুল করব। দেখুন, আমি এই যে ট্যারিফ কমানোর যে লজিকটা আজকে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর বিরাল আরিয়া একটা ইন্টারভিউতে বলেছেন, আমি সেই তার একটা কথা মেনে নিতে রাজি আছি, যে এটা একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করবে। যদি আমরা কেমিক্যাল বা ইলেকট্রনিক্সে আমেরিকান দ্রব্যকে ছাড় দিই, তাহলে আমরা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি হবে। যেটা বিজেপির বা কেউ বলছে না, যেটা আমাদের সমস্যা, যখনই আমরা আমেরিকার মতো বড় দেশের সঙ্গে ডিল করি, যেটা ভুলে যাই, আমেরিকা কি আমার দ্রব্যকে অতটা এন্ট্রি দেবে? আমেরিকা আমাকে বলে যে কৃষকদের উপর থেকে সাবসিডি কমাও, আমেরিকা কি নিজের কৃষকদের উপর সাবসিডি কমায়? আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের পরপর ঘোষণাপত্রগুলো দেখেন, তাহলে দেখবেন তার মধ্য আমেরিকায়, যেখানে হোয়াইট আমেরিকানরা বেশি থাকে, সেখানকার কৃষকদের জন্য উনি যত ছাড় দিয়েছেন, সেই ছাড়ের কথা কিন্তু উনি একবারও আমরা আলোচনা করছি না। কিন্তু এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ডিকটাম মেনে অলরেডি আমরা কৃষকদের উপর থেকে কতটা সাবসিডি কমাবো সেসব কথা বলা শুরু হয়ে গেছে। সেইখানে সমস্যা হচ্ছে, আবারও আমি বলছি সত্যি কথা, যেটা বিজেপির মুখপাত্র স্বীকার করেন, কিন্তু সবাই ইন্দিরা গান্ধী হতে পারেন না, সবার ওই সাহস থাকে না যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গেও হাতে হাত রাখবো, আমেরিকাকে চ্যালেঞ্জ করবো। যেটা উনি ভুলে যাচ্ছেন
যে আরও একটা অতীত ইতিহাস, যে ওনারা তাকে কীভাবে দেখেন জানি না, আমি তো অন্তত শ্রদ্ধার চোখে দেখি। ফিদেল কাস্ত্রো বলেছিলেন যে যেদিনকে উনি নিউ ইয়র্কে পৌঁছেছিলেন ওনার সাথে কেউ দেখা করতে যায়নি, দেখা করতে গেছিলেন একমাত্র জওহরলাল নেহেরু। আমেরিকার মুখের সামনে দাঁড়িয়ে, নিউ ইয়র্ক শহরে দাঁড়িয়ে আমেরিকার প্রধানতম শত্রুর সঙ্গে আলাপচারিতার যে সাহস সদ্য স্বাধীন হওয়া একটা দেশের ছিল, সেটা ৭৭ বছর পেরিয়ে সে অমৃতকালে যে সেটা এরকম জেলেনস্কির অপমানটাকে জাস্টিফাই করার মধ্যে দিয়ে যদি বিজেপি খুঁজে পায়, তাহলে বলতে হবে যে আমরা সত্যি কথাই, যে শব্দটা অশোকবাবু ব্যবহার করেছিলেন, আমরা আর গ্লোবাল সাউথের লিডার নই, আমরা নর্থের কাছে আত্মসমর্পণ করেছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি বিমলদার স্লিপ অফ টাং নিয়ে কিছু বলিনি। আসলে বিমলদার না মাঝে মাঝে গুলিয়ে ফেলছেন মোদি ট্রাম্প, ট্রাম্প মোদি, মানে ট্রাম্পকে গ্লোরিফাই তো আমরা করতে দেখেছি। ট্রাম্পের জয়ে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম, মোদি মিডিয়া এবং বিজেপি কিছু নেতা নেত্রী উদ্ভাবন নৃত্য করেছিলেন, অবাক হয়ে গিয়েছিলাম। এবার যেটা বলছিলেন সোভিয়েত পাশে ছিল, সত্যি তো ছিল। আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে আমরা বন্ধুহারা হয়ে যাচ্ছি। ডোকালামের ঘটনার পরে নেপাল অবধি আমার বিরুদ্ধে চলে গেছে, মালদ্বীপ আমার সাথে নেই, একমাত্র পুতিন প্রশাসন ছাড়া ভারতবর্ষের সেই অর্থে বন্ধু নেই। ওপি একটা ভয়ানক একটা দিক, ভয়ানক একটা কথাই অবৈধ অভিবাসীদের নিয়ে এখানে আমার খুব বলার প্রয়োজন আছে। এই যাদের হাতে পায়ে শিকল পরিয়ে পাঠানো হয়েছিল না, কেন ওই দেশে গেছেন, বিমলদা চিন্তা করছেন, অন্যায় কাজ করেছেন, গেছেন তো কাজ করতে, অবৈধভাবে গেছেন না বৈধভাবে গেছেন, $1 মিলিয়ন করছেন, সেটা নিয়ে বিতর্ক চলতে পারে। কিন্তু বিমলদা অর্ধেক সত্যিটা বলবেন, অর্ধেক সত্যিটা বলবেন না, হয় না। ওই যাদের শিকল পরিয়ে ফেরত পাঠানো হয়েছিল তাদের সিংহভাগ মানুষ গুজরাটি, গুজরাট থেকে কাজ করতে ছুটেছিলেন ওইখানে, অবৈধভাবে না বৈধভাবে, সে বিচারটা আজকে করতে হবে আপনাদের। একটা কথা বলতে হবে মৌপিয়া, ব্যর্থ পররাষ্ট্রনীতি, এই যে একটা সুমনদায় যে কথাটা বললেন, আমি তার একটা রেস ধরে বলবো, যে চেয়ে ভারতবর্ষে এসেছিলেন, এই তথ্যটা না কখনো সেই অর্থে প্রচার হয়নি। এসে নেহরুর সাথে দেখা করেছিলেন, গান্ধী আশ্রমে গিয়েছিলেন, এবং সেই সময় অল ইন্ডিয়া রেডিওর বিখ্যাত সাংবাদিক, যত সম্ভব বোধহয় ভানুমতি দেবী, আমি যদি ভুল না করি, তার একটা মানে পুরো একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখানে চেয়ে বলেছিলেন, এই কথাটাই বলেছিলেন চেয়ে, যে ভারতবর্ষের সে গার্ডস আছে, যখন কেউ পাশে দাঁড়ায়নি আমেরিকার চোখ রাঙানির বিরুদ্ধে কিউবার পাশে, তখন ভারতবর্ষ দাঁড়িয়েছেন, জওহরলাল নেহরু দাঁড়িয়েছিলেন। কে বলবো? সেটা হচ্ছে ভারত মার্কিন যখন বাণিজ্য নিয়েই মেন আলোচনাটা হচ্ছে, জাস্ট একটা তথ্য দিই, আমরা আন্তর্জাতিক স্তরে বন্ধুহারা হচ্ছি, একেবারে বাজে কথা। আন্তর্জাতিক ক্ষেত্রে কানাডার প্রধানমন্ত্রীর কথা বলা হলো, আসল কথাটা বলা হলো না। এই ধরনের মানে কথাগুলো অর্ধেক অর্ধেক সত্যি বলাটা খুব বিপজ্জনক। উনি একটা কথা বলেছেন, আমি এসেছি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নেব, তিনি তার বক্তব্য এটাও রেখেছেন। আমেরিকা সম্পর্কে কি বলেছে ওটা ওনার ব্যাপার। তিনি এটাও বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক আমি স্বাভাবিক করব। এক, দ্বিতীয় কথা হচ্ছে জাস্টিন ট্রুডো যে অন্যায় করেছিলেন তিনি তার প্রায়শ্চিত্ত করবেন বলেছেন। একদম প্রথম ক্ষেপে আমি বলেছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়নে ভারতের সঙ্গে চুক্তি করতে আগ্রহী, ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে উইদিন 2 মান্থস, এবং সেটা হওয়ার পর আশা করি আপনি এরকম একটা সেখানে আলোচনা সভা বসাবেন আপনার এখানে। চীন ভারতের সঙ্গে মানে বাণিজ্য উন্নতি করতে যাচ্ছে, কারণ চীন এবং আমেরিকার মধ্যে শুল্ক যুদ্ধ হচ্ছে, শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে ভারত তার সুবিধাটা নেবে। আর লাস্ট হচ্ছে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে ঝগড়া করেছেন বলে বিজেপি উল্লেসিত, এই ধরনের কথা কোথা থেকে পেলেন আমি জানি না। আমি শুধু এইটুকু বলেছি, উনি ওখানে যা বলে চলে এসেছিলেন, তারপরে সেই ইউরোপের দেশ, তিনি ইউরোপের দেশের ভরসাতেই তো এসেছিলেন যে আমি রাশিয়ার বিরুদ্ধে লড়বো, আমাকে একটু সুবিধা টুবিধা দিন। ইউরোপ বুঝে গেছে যে ওই গোলা বারুদ অস্ত্র ইউরোপের ভান্ডারে নেই, তারা পাঠিয়ে দিয়েছে আপনি আবার চলে যান, মিটিয়ে নিন একটু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, ফলে তিনি আবার ফিরার পাঠাচ্ছেন আপনার সঙ্গে মেটাবো। এইটা করলে ভারতের সম্মান বাড়বে না। আর জওহরলাল নেহরুর আমলে ভারতের বিদেশ নীতি ঠিক কতটা উচ্চে উঠেছিল সে নিয়ে আপনি অন্য আলোচনা করুন, আমি নিশ্চয়ই উত্তর দেব। সম্বিত, না এই যা যুদ্ধ চলছে সে যুদ্ধ খুব স্বাভাবিক ভাবেই চলবে। তার কারণ হচ্ছে যে এখন আর ওই বাইপোলার ওয়ার্ল্ড তো নেই যে একদিকে আমেরিকা থাকবে একদিকে রাশিয়া থাকবে এবং তার হাত ধরে গ্লোবাল সাউথের যেসব কান্ট্রি রয়েছে এখন তারা একে অপরের সঙ্গে মহড়া দেবে, সেই অবস্থা এখন নেই। কাজেই সেই দিক থেকে ভারত, যদি আপনি দেখেন সত্যিই ভারতের কোনো বন্ধু এই মুহূর্তে নেই এবং সেটা কারোরই নেই। এবারে যেটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে যে কে কতটা ডোমেস্টিক অডিয়েন্সের কাছে হিরো হতে পারে। ডোনাল্ড ট্রাম্প তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি ডোমেস্টিক অডিয়েন্সের কাছে হিরো হতে চাইছেন। নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়ার কথা বলে এতদিন ধরে অনেক ধাক্কানিনাদ করেছেন,
এবার তার সময় এসছে সেটা দেখানো হচ্ছে, হ্যাঁ ইন্ডিয়া নিজেরই শক্তি আছে যে তারা নিজেরা অনেকটা নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটা তিনি করতে পারেন নাকি তিনিও তার কিছু ব্যবসায়ী বন্ধু বা শিল্পপতি বন্ধুদের স্বার্থ দেখবেন যেটা ডোনাল্ড ট্রাম্প দেখছেন। তো এই বিষয়গুলো সামনে চলে আসবে এবং নরেন্দ্র মোদীর উচিত এই মুহূর্তে, যেটা কংগ্রেসও দাবি করেছেন, অশোক ভালো বলতেও পারবেন, সেটা হচ্ছে যে সংসদে এই বিষয়ে পরিষ্কার করে বক্তব্য রাখার সুযোগ রয়েছে এবং রাখা উচিত। বিরোধীরা সেই দাবি করছেন এবং নরেন্দ্র মোদীর এইটা দাঁড়িয়ে, নরেন্দ্র মোদী না হোক, যেটা বিমল শঙ্কর বলছিলেন যে নরেন্দ্র মোদী কেন শুধু বলবেন, ঠিক আছে জয়শঙ্করই বলুন, কেউ না কেউ সরকারের পক্ষ থেকে তাদের অবস্থান আমেরিকার সঙ্গে এই ধরনের যুদ্ধতে বা এই ধরনের সম্পর্কের মধ্যে কি অবস্থান সেটা স্পষ্ট করা জরুরি, সেটাই এখন মনে হয়। এখানে বিমলদার কাছে প্রশ্ন, একটু আগে অশোকদা যেটা বলছিলেন যে তাহলে কি আসলে বন্ধুকৃত্য করতে হচ্ছে? কারণ কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ভারতীয় ভোটারদের জন্য কত অর্থ সাহায্য নরেন্দ্র মোদীকে করেছেন ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদীকে করেছেন কিনা সেটা নিয়ে একটা কথা বলি। তার আগে অন্য কথা উনি বলেছিলেন 198 কোটি টাকা ভারতকে দেওয়া হয়েছে এবং সেটা কারা ব্যবহার করেছে সে নিয়ে অনেক বিতর্ক আছে। 198 কোটি ডলার দেওয়া হয়েছে সে নিয়ে অনেক বিতর্ক আছে, সে নিয়ে আপনি আলোচনা করুন। ওটা আগে থেকে কে পেয়ে এসেছে এবং কারা কারা পেয়েছে, তাদের মধ্যে কোন সাংবাদিকের নাম আছে, ওগুলো অনেক রকম আলোচনা চলছে। প্রমাণ ছাড়া এইগুলো আপনি ডোনাল্ড ট্রাম্পের একটা কথা বিশ্বাস করবেন আর একটা কথা ঠাট্টা করে উড়িয়ে দেবেন, এগুলো কথা কোনো মানে হয় না। কনসিস্টেন্ট আলোচনা করতে হয়। আমার কথা একটু আগে যে আলোচনাটা খুব সিরিয়াসলি করার দরকার, এই ডোনাল্ড ট্রাম্প কারোর বন্ধু নন, কারোর শত্রু নন। ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার জাতীয় স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে নেমেছেন, আগে থেকে বলেই তিনি নেমেছেন। এখন আমাদের সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হচ্ছে, কারণ আমাদের লড়াই করতে হচ্ছে, অন্তত মাঠে ময়দানে লড়াই না হলেও এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার তো চলছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে আমাদের লড়তে হচ্ছে এবং সেই রাষ্ট্রটির নেতা যিনি কনসিস্টেন্ট নন, ফলে এটাই আমাদের লড়তে হচ্ছে। তার জন্য যথেষ্ট প্রিকশন নেওয়া হয়েছে। জয়শঙ্কর ইতিমধ্যেই, আমি শেষ করি, একাধিক জায়গা বলতে হবে প্লিজ, যিনি এত দোলাচল বৃত্তিতে ভোগেন, যিনি যে কোনো কিছু করতে পারেন, সেই রকম একটা নেতা যার নাম ডোনাল্ড ট্রাম্প, তার হয়ে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী গিয়ে বলছেন নির্বাচনী প্রচারই ছিল না ওটা। আরে ভুল বললে কি করে হবে? ওটা নির্বাচনী প্রচার ছিল না, সেই সময় নির্বাচন ছিল না আমেরিকা। আপকি বাত ট্রাম্প কি সরকারটা কি এটা নির্বাচনী প্রচার ছিল না, ভুল বললে হবে না। নির্বাচনী প্রচার ছিল না। যেরকম ভারতে ডোনাল্ড ট্রাম্প এসে ভারতে ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদে যে মিটিং করেছেন ওটাও কোনো নির্বাচনী প্রচার ছিল না, ওখানেও নির্বাচনী প্রচার কথাবার্তা বলে লাভ নেই। আর এই বিদেশ নীতি সম্পর্কে কংগ্রেস যত আমার এখানে বিমলবাবু একটা কথা বলার আছে। যদি আমরা টাইম লাইন দেখি, 2020 ফেব্রুয়ারি এন্ডে যখন কোভিড বিশ্বজুড়ে দেখা দিচ্ছে, কিন্তু তখনও পর্যন্ত ভারতে বা এই উপমহাদেশে এসে পৌঁছয়নি, জাস্ট কোভিড পিরিয়ডের মুখে দাঁড়িয়ে এই নমস্তে ট্রাম্প হয়েছিল। এবং 2020 নভেম্বরে আমেরিকার ইলেকশনের সময় ছিল, অর্থাৎ সেটা ভোটের বছর ছিল আমেরিকার জন্য। না না, ভোটের বছর ছিল, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে ভারতবর্ষ গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে কোনো নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন। ওটা হাউডি মোদি, ওরা ওখানকার স্থানীয় মানুষজন মোদিকে ডেকে একটা মিটিং করিয়েছিল, বাট নট ফর দ্য ইলেকশন অফ ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় কথা বলি, সেটা হচ্ছে এই স্লোগানটা কি দেওয়া হয়েছিল না? আপকি বা ডোনাল্ড ট্রাম্প সরকার, উনি যখন ট্রাম্পের নিয়ে সেই জায়গায় উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছিলেন। তিনি বললেন যে পরের বারে ডোনাল্ড ট্রাম্প সরকার এলে আমাদের পক্ষে ভালোই হবে, এটা বলেইছিলেন। কিন্তু তারপরেও বলি, তারপরেও নতুন যে সরকারটা এসেছিল জো বাইডেনের সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তো খারাপ হয়নি, তারপরেও স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ভারতের সঙ্গে আমেরিকার হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের এই সম্পর্কের ডাইনামিক্সগুলো বুঝতে গেলে এই দলীয় জায়গা ছেড়ে বেরোতে হবে। আমাদের দুঃখের কথা হচ্ছে সে একজন নিরপেক্ষ সাংবাদিক বিশ্লেষক হন বা অন্য কেউ হন, ওই
মানে নিজের ইয়ে ছেড়ে তো বেরোতে চাইছেন না। আপনাদের যদি প্রধান লক্ষ্য হয় নরেন্দ্র মোদীকে গালি দেওয়া, সে দিয়ে যান, সেটা কোনো আপত্তি নয়। দেখে মনে হচ্ছে নরেন্দ্র মোদী ঠিকই করছেন, আপনাদের সকলে গালি শুনুন। নরেন্দ্র মোদী যতটা আপনার প্রধানমন্ত্রী ততটাই আমাদেরও প্রধানমন্ত্রী, শুনে খুশি হলাম। কাজেই অকারণ নরেন্দ্র মোদীকে গালি দেওয়ার অকারণ ছাড়া আপনাদের টোটাল প্রতিবেদন থেকে আপনাদের প্রশ্ন থেকেই তো বোঝা যাচ্ছে কিন্তু যদি কোনো ক্রিটিক্যাল পয়েন্ট উঠে আসে না, যে পয়েন্ট সেটা নিয়ে ডিসকাস করা, আমি তো আবার বলছি সেটা নিয়ে ডিসকাস করা অনেকগুলোই হাস্যকর পয়েন্ট। তার মধ্যে একটা কথা, মোদী কেন মুখ খুলছেন না, এটা কোনো পয়েন্ট হলো? মনমোহন সিং কেন মুখ খুলছেন না, এটাই তো ভারতের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা হয়েছিল। শুধু আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে না, মনমোহনকে মনমোহন বলা হয়েছিল ভারতের আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে। আপনি বিদেশ নীতির ক্ষেত্রে কেন মোদী মুখ খুলছেন না, সেটা যদি আপনার আলোচ্য বিষয় হয় সেটা আপনার ব্যাপার, আমি সে নিয়ে আলোচনা করব না। সুমনদা, কোনো বিদেশ নীতির ক্ষেত্রে মনমোহন সিং বলা হয়নি, খুব সংক্ষেপে, তারপর সম্বিতের কাছে আসি। আমি মানে জাস্ট 30 সেকেন্ডে বলার চেষ্টা করি। বোধহয় আমরা অটল বিহারী বাজপেয়ীর পরমাণু পরীক্ষার কথা আলোচনা করেছিলাম। অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন না, এবং মনমোহন সিং যখন তার বিখ্যাত যেটাতে বিজেপি এবং বামেরা একসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল, সে 1, 2, 3, 4, আপনি যদি এখনও অনাস্থা প্রস্তাবটা আমার কাছে আছে, সেখানে এই কথাগুলোই বলা হয়েছিল যে মনমোহন সিং তার সরকার এবং রাষ্ট্রকে মার্কিন স্বার্থের কাছে আত্মসমর্পণ করাচ্ছে। দেখুন, 2008-এ যেটা বাস্তব থাকে, 2025-এ এসে সেগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক পেট্রোল ডিজেলের দামের মতো, স্মৃতি ইরানির গ্যাস নিয়ে বিক্ষোভের মতো। যখন আমি ক্ষমতায় আছি তখন আমার সব, আমি একদম 30 সেকেন্ডে সম্বিতের কাছে যাব, 30 সেকেন্ডে সম্বিত। দেখুন, আমি বিমল শঙ্কর বাবু কাকে লক্ষ্য করে বললেন আমি জানি না। নরেন্দ্র মোদীকে গালাগাল দেওয়ার উদ্দেশ্য না, নরেন্দ্র মোদী কেন মুখ খুলছেন না সেই কথা জিজ্ঞাসা করার অধিকার প্রত্যেকের রয়েছে। নির্বাচিত প্রতিনিধি আমাদের, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে প্রশ্ন করার অধিকার রয়েছে। এখন পার্লামেন্ট সেশন চলছে, এই যে নীরবতা, সেটার মূল জায়গাটা এটাই যে ভারতবর্ষ কি ভাবছে, কি করছে, কিভাবে আমেরিকার সঙ্গে মোকাবিলা করবে, সেটা অন্তত সংসদে জানানো, যেখানে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা রয়েছে, সেটা একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিসভার সদস্যদের কর্তব্য। সেটাই আমার মনে হয় এবং সেটাই বলার চেষ্টা করছি। আমাদের সময় একদম শেষ। যদিও বিমল শঙ্কর বাবু বলছেন যে সবকিছুতেই কেন নরেন্দ্র মোদীকে মুখ খুলতে হবে, অন্তত এই প্রসঙ্গে যদি নরেন্দ্র মোদী নাও বলেন, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তার কাছ থেকে কি কোনো বিবৃতি পাওয়া যাবে? আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।